রউফ রহিম কার হয়ে দাঁড়িয়েছিলেন? রিট পিটিশনারদের হয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। উনি কি অত্যন্ত পার্টিনেন্ট একটা কথা বলেছেন যেভাবে এই তিনটে আর্টিকেল 12 অথরিটি তারা যেভাবে যে রোল প্লে করেছে অন্তত পক্ষে তাদের 500 কোটি টাকা করে ফাইন করা হোক, যেটা একটা এক্সাম্পল সেট হয় ভারতবর্ষের বুকে যে এরকম করে এই একটা নিয়োগ প্রক্রিয়া এইভাবে চালানো যেতে পারে, এরপরে চালানো যাওয়া উচিত নয়। সেই জন্য 500 কোটি টাকা করে ফাইন করে তাদের কস্ট ইম্পোজ করে এরপরে এক্সাম্পল সেট করা হোক। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জাল, জোচ্চোর, জালিয়াতি, জোচ্চুরি সর্বকালীন রেকর্ড করেছে রাজ্যের নবান্নের সরকার, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 17 রকমের দুর্নীতি আইডেন্টিফাইড হয়েছে একটা মাত্র চাকরির পরীক্ষায়। সেটা গতকাল সুপ্রিম কোর্টে তথ্য দিয়ে, নথি দিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেশ করেছেন জাস্টিস সঞ্জীব খান্নার সামনে, যেটা একটারও উত্তর এ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন, বিকাশ ভবন, মধ্যশিক্ষা পর্ষদ, নবান্ন কিংবা ওই ব্রাত্য বসুর দপ্তরের নেই। ফলত আলটিমেটলি কী হবে না আমরা কেউই জানি না, কিন্তু আলটিমেটলি সেগ্রিগেশন না হলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবারই। সেগ্রিগেশনটা করবে কে? একটা ইন্টারপ্রিটেশন তৈরি করা হচ্ছে কিছু আইনজীবী মামলা করে আমাদের চাকরি খাচ্ছে, না একদমই নয়। কিছু আইনজীবী আছেন বলে 22 লক্ষ ছেলেমেয়ের ভাগ্য নিয়ে একটা সরকার যে শয়তানি, যে অন্যায় কাজটা করেছেন তার একটা বিচার হচ্ছে। যারা যোগ্য তাদের প্রতি সমবেদনা জানিয়েই বলছি, যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন তাদের চাকরি পাওয়া উচিত 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 কথাটা 3 বার বলেও বলছি। কিন্তু এটার জন্য রেসপন্সিবল কিন্তু এ রাজ্যের সরকার, বিকাশ ভবন, যারা এদের ছেলে মেয়েগুলোর জীবন নিয়ে খেললো। যদি সেদিন প্রথম দফাতেই হাইকোর্টে সাবমিশনটা হয়ে যেত যে এরা জালিয়াতি করে চাকরি পেয়েছে, এই হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা, তাহলে এতদূর পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত না। এই 17 দফা দুর্নীতি আলটিমেটলি 17 দফায় জালিয়াতিটা করা হয়েছে। র্যাঙ্ক জাম্পিং, আউট অফ লিস্ট, ইন্টারভিউ না নিয়ে চাকরিতে ঢুকিয়ে দেওয়া, 17 রকমের। তো এই 17 রকমের দুর্নীতি নিয়ে টানা লাগাতার যে একদম সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে যে সাবমিশনটা বিকাশবাবু করলেন, এটা তো কোনো প্রয়োজনই হতো না। একটু এইভাবে ভাবুন যে যদি লোয়ার লেভেলে, হাইকোর্ট লেভেলে সরাসরি সরকার স্বীকার করতে এইগুলো চোর, এরা টাকা দিয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তৃণমূল নেতাদের টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, পার্থকে টাকা দিয়েছে, অমুককে টাকা দিয়েছে, ছোটোখাটো মেজো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, এদের কাছে টাকা দিয়েছে, দিয়ে চাকরি পেয়েছে, আমরা এদের তালিকা দিয়ে দিলাম, এদের বাদ দিয়ে দিচ্ছি। সেটা করলেন না। সেটা না করে সুপার নিউমারারি পোস্ট করলেন, অর্থাৎ একদম ক্যাবিনেটে বসে সুপার নিউমারারি পোস্টের অঙ্কটা তৈরি করলেন। আর এই সুপার নিউমারারি পোস্টের অঙ্কের পেছনেই লুকিয়েছিল যে এই অপরাধীদের বাঁচানো, যারা জালিয়াতি করে চাকরিটা পেয়েছে এবং যারা টাকাটা পেয়েছে, অর্থাৎ এদের কাছ থেকে তো তৃণমূল নেতারা টাকাটা পেয়েছে, সে টাকাটা তো ফেরত দিতে হবে। এবার যারা ধরুন দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন তারা তো কোনো না কোনো পদ্ধতিতে টাকাটা জোগাড় করেছেন। বাবার জমি জমা বেচেছেন, মার গয়না বেচেছেন, স্ত্রীর গয়না বেচেছেন, শ্বশুরবাড়ির সম্পত্তি বেচেছেন, করে শেষ পর্যন্ত এই তৃণমূল নেতাদের হাতে টাকাগুলো তুলে দিয়ে চাকরিটা পেয়েছে। এদের চাকরিগুলো বাঁচানো হচ্ছে নবান্ন এবং বিকাশ ভবনের দায়। ফলত আলটিমেটলি সেগ্রিগেশন লিস্টটা কিন্তু দিলেন না। আমি জানি না শেষ পর্যন্ত কোনো নতুন কোনো ওয়ে আউট বেরোবে কি না। ওয়ে আউট বেরোক, যারা যোগ্য তাদের চাকরি থাকুক, যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন তাদের চাকরি থাকুক। কিন্তু যারা ওই ময়দানে দাঁড়িয়ে এই ধরনের কথা বলার চেষ্টা করছেন না যে সিবিআই যে সেগ্রিগেশন করে দিয়েছে তার ভিত্তিতেই তো মেনে নেওয়া উচিত ছিল সবার। কেন সিবিআই কি পূর্ণাঙ্গ তদন্ত করেছে নাকি? সিবিআই কি প্রত্যেকটা পার্টে তদন্ত করেছে নাকি? শুধু সিবিআই ওএমআর শিট সংক্রান্ত দুর্নীতিটাকে ধরেছে, কিন্তু র্যাঙ্ক জাম্পিং, আউট অফ লিস্ট, ইন্টারভিউ না নিয়ে নেওয়া, বিভিন্ন পদ্ধতিতে যে জালিয়াতি করে চাকরি ঢুকেছে তাদের চাকরিটা বাঁচবে কেন? এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না। তারা এখন হয়তো মনের যন্ত্রণায় এটা কথা বলছে, কিন্তু তাদের হয়তো লেলিয়ে দেওয়া হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে, দেখো তোমাদের চাকরি খেয়ে নিচ্ছে কিছু আইনজীবী। না, এই আইনজীবীরা 22 লক্ষ ছেলে মেয়ে যারা চাকরি দিয়েছেন তাদের হয়ে লড়াইটা করছেন, যারা যোগ্য তাদেরও হয়ে লড়াইটা করছেন। যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরি হচ্ছে তাতে কম্পেনসেট করুক রাজ্য সরকার। যে ছেলেমেয়েদের যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়েছে, চাকরি চলে যাচ্ছে, তাদের রাজ্য সরকার 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিক। সেটাই তো দাবি হওয়া উচিত আপনাদের। আপনারা যারা রাস্তায় বসে রয়েছেন তাদের তো দাবিটা হওয়া উচিত যে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়েও আপনার সেগ্রিগেশনের লিস্ট দিলেন না বলে আলটিমেটলি আমার চাকরিটা চলে গেল।
এবার দাবিটা তো তাদের হওয়া উচিত যে রাজ্য সরকারকে কম্পেনসেট করতে হবে, 50 লাখ হোক, 1 কোটি হোক, কি আছে রাজ্য সরকারের কাছে? হাসি মুখের বিজ্ঞাপন, আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন এইসব জায়গায় রাজ্য সরকারের বিজ্ঞাপনগুলো দিতে গেলে দিনেই 3 কোটি টাকা যায়। তো প্রত্যেক ছাত্রছাত্রী যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, যাদের চাকরি চলে গেল, 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিন, কম্পেনসেট করুন, সেই দাবিটা তুলুন। ওই শুধু সিবিআই কি সেগ্রিগেশন করেছে না, সিবিআই সেগ্রিগেশন তো একটা ছোট্ট পার্ট, দুর্নীতিটা হতে হচ্ছে ব্যাপক অংশে, সেটা নিয়ে তো কেউ আমরা কথা বলছি না। সেগুলো নিয়ে কথা বলা উচিত। 17 দফার দুর্নীতি হয়েছে একটা চাকরিতে, ভাবতে পারেন? এই নবান্নে যে সরকারটা বসিয়েছে তাদের দিকে তো আঙুলটা ঘোরানো উচিত। বিকাশ ভবনের ব্রাত্য বসু দিকে আঙুল ঘোরাচ্ছেন না কেন? যারা ধর্মতলায় বসে এইসব ইলেকট্রনিক্স মাধ্যমে বক্তব্য রাখছেন, আমি বক্তব্য শুনছিলাম, আপনাদের জন্য সত্যি কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যোগ্যতার ভিত্তিতে 5 বছর, 6 বছর, 7 বছর আপনারা চাকরি করেছেন, সংসার করেছেন, বাবা মাকে দেখেছেন, বাড়ি লোন নিয়ে বাড়ি করেছেন, আপনাদের একজন প্রয়াত হয়েছেন। আমি জানি আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি সেই জায়গা থেকে যন্ত্রণাটা বোঝার চেষ্টা করছি। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করছেন না, তাদের প্রায়োরিটি হচ্ছে চোরগুলোর চাকরি বাঁচানো আর নেতাদের টাকাগুলোকে বাঁচানো, যে টাকা ফেরত দিতে হতো। কলার ধরে ধরে কিলচর মারতে মারতে নিয়ে এসে টাকাগুলোকে আদায় করতো তারা। এটাই ভবিতব্য ছিল। জানি না শেষ পর্যন্ত কী হবে। যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি কোনো সমবেদনা নেই, কিন্তু আবার এটাও বলছি, তারা এবার ডিমান্ড করুক, কলকাতার রাজপথে রাস্তায় বেরোক মিছিল করে, যে আমাদের টাকাটা ফেরত দিতে হবে। হ্যাঁ, আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাইনি, অযোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কিন্তু আমাদের টাকাটা ফেরত দাও। সরাসরি কলকাতার রাজপথে সেই মিছিলটা হওয়া দরকার। জানি না হবে কিনা, কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে যা যা হয়েছে, বিকাশবাবু একটা স্পেসিফিক দাবি তুলেছেন যে যারা এই 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 পরীক্ষাটা দিয়েছিলেন প্রথমবার, সে প্রত্যেককে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, এবং যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাহলে সেখানে একটা রিল্যাক্সেশন করে দেওয়া হোক, যে তারা বয়স উত্তীর্ণ হলো যাতে তারা পরীক্ষাটা দিতে পারে। হারকিউলিয়ান টাস্ক। আমি বলছি, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছেন, তারা কেন পরীক্ষাটা দিতে যাবেন বলুন তো? একটা সরকারের শয়তানির জন্য আমি শুধু তাদের কাছে একটা অভিযোগের আঙুল কিন্তু আইনজীবীদের দিকে তুলবেন না। আইনজীবীরা যা করছেন 100 বার ঠিক করছেন। 22 লক্ষ ছেলেমেয়ের স্বার্থ থাকার জন্য করছেন, যার মধ্যে আপনিও আছেন, কিন্তু আপনার চাকরিটা যাচ্ছে। আঙুলটা তুলুন ওই বিকাশ ভবন, ব্রাত্য বসু, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং অবশ্যই নবান্নের ওই মহিলার জন দিকে, যারা এই দুর্নীতিটা করেছেন। যে বলুন তো, আমি আপনাদের কাছে আবার একটা স্পেসিফিক প্রশ্ন রাখছি। স্কুল সার্ভিস কমিশন যে নথি সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, তার ভিত্তিতে দেখা যাচ্ছে সেই নথি ঘেঁটে আলটিমেটলি ক্রস এক্সামিন করে দেখা যাচ্ছে 10,750 জনের অনৈতিকভাবে চাকরি হয়েছে, এখনও পর্যন্ত সেটা ধরা পড়েছে। দুটো স্পেসিফিক অবজারভেশন এই নিয়ে বলি। স্কুল সার্ভিসের মুখে কি সাবমিশন করছেন, 6,500 থেকে 7,000 জালিয়াতি করে চাকরি হয়েছে। আর লিখিত নথি যেটা জমা দিচ্ছেন সেখানে 10,750 জনের অনৈতিকভাবে চাকরি পেয়েছে, সেটা প্রমাণিত হচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই ডিভিশনটা করে রাখছেন কেন? যাতে চাকরিটা আপনাদের যায়। আবার বলছি, যাতে চাকরিটা আপনাদের যায়। আবারও বলছি, যাতে আপনাদের চাকরিটা যায়। সেটার জন্যই এই অনৈতিক কাজটা করে রেখেছেন। আমি সরাসরি সুপ্রিম কোর্টে গতকাল যখন শুনানি শেষ হলো, গিয়েছিলাম আইনজীবী ফেরদৌস শামীমের কাছে, ফোনে তাকে ধরলাম। অনেকগুলো ইন্টারেস্টিং অবজারভেশন তিনি বললেন। কি বললেন শুনুন। নমস্কার ফেরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার। আপনি তো সবে সুপ্রিম কোর্ট থেকে শুনানি করে বেরোলেন। আমি দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনের 25,753 জনের চলে যাওয়া চাকরি জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের তার বেঞ্চ থেকে শেষ পর্বের 20 মিনিটের বক্তব্য আপনি রাখলেন। তার আগে বিকাশবাবু বলেছেন, তার আগে রউফ রবি রহিম বলেছেন। আমার আপনার কাছে একটু স্পেসিফিক প্রশ্ন আজকে আমি এটা জানতে চাই, সেটা হচ্ছে কোর্টে এক্স্যাক্টলি কোন দিকে মামলাটা এগোলো? দেখুন, আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে এই পদ্ধতিতে কি কি ইললিগালিটিস হয়েছে। যেমন ধরো রুলসে বলা আছে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ প্রকাশ করতে হবে। না না, সেগুলো আমি জানি। আমি আপনাকে সেগুলো কোর্টের মধ্যে কি হলো একটু যদি বলেন। হ্যাঁ, কোর্টের মধ্যে এগুলো হয়েছে। মেরিট লিস্ট উইথ ব্রেকেজের মার্কস প্রকাশ করতে হবে, সেগুলো প্রকাশ করেনি। 2018 সালে প্রকাশ করেনি, কোর্টের নির্দেশের পরে 2022 সালে প্রকাশ করেছে। যেমন ধরুন, তারা যে বলছে সেগ্রিগেশন সম্ভব, যে তথ্য দিয়ে বলছে সেই তথ্যের মধ্যে মিসম্যাচ রয়েছে। স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড এই শুনানি পর্বেও
যে তথ্য এই কোর্টের সামনে রেখেছে সেই তথ্যের মধ্যেই মিসম্যাচ রয়েছে, সেটাও আমি আদালতে আজকে তথ্য দিয়ে দেখিয়েছি। শুধু তাই নয়, তারা যেমন বলছে যে ধরুন নবম দশমের ক্ষেত্রে শুধুমাত্র 8 ফেজ কাউন্সিলিংটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল হয়েছিল। আমি আজকে রুলস মেনশন করে দেখিয়েছি যে প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, কবে রেজাল্ট পাবলিশ হয়েছিল এবং কবে তাহলে এই যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যায় এবং তারপরে কতগুলো কাউন্সিলিং হয়েছে। যেমন ধরুন নবম দশমের ক্ষেত্রে 8টা কাউন্সিলিং হয়েছে, তার মধ্যে 2টো কাউন্সিলিং শুধুমাত্র প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে হয়েছে, বাকি 6টা কাউন্সিলিং প্যানেলের ভ্যালিডিটির পরে হয়েছে, শেষ হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে হয়েছে। আবার সিমিলারলি 11-12 এর ক্ষেত্রে একই জিনিস হয়েছে, মাত্র 2টো কাউন্সিলিং ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে হয়েছে, বাকি 4টে কাউন্সিলিং ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে হয়েছে। তাহলে তারা যে তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো সঠিক নয়। সেগ্রিগেশন করতে গেলে তো তথ্য সঠিক দিতে হবে। ইভেন যে ধরুন ওএমআর শিটের যে তথ্য, স্কুল সার্ভিস কমিশন যেটা বিকাশবাবু এখন নির্দিষ্টভাবে দেখিয়েছেন যে এর আগের পর্বে যখন মামলা চলছিল তখন স্কুল সার্ভিস কমিশন তাদের এফিডেভিট দিয়ে বলেছিল যে মিরেজর ইমেজ রেখে তারা ওই ওএমআর শিটের ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করেছে। অথচ তারাই আবার এফিডেভিট দিয়ে বলছে আমাদের কাছে কোনো কপি নেই, সিবিআই যে কপি সাপ্লাই করেছে সেই কপির উপর রিলাই করে আমরা এই তথ্য দিচ্ছি। তাহলে তাদের যে বলা কথা, বিভিন্ন পর্বে বলা কথার মধ্যে কোনো প্রকার সঙ্গতি নেই। রুলের সঙ্গে সঙ্গতি রেখে তারা নিয়োগ প্রক্রিয়া চালায়নি, প্রথম। দ্বিতীয় হচ্ছে তাদের যে বলা কথাগুলো সেগুলো সঙ্গতিবিহীন ভাবে কথা বলছে। ফলে একটি নিয়োগ প্রক্রিয়া যদি আপনাকে বাঁচাতে হয় তাহলে এই যে ভারতবর্ষের যে প্রতিষ্ঠিত আইন রয়েছে সেটা হলো যে টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট সেপারেশন করতে হবে। পৃথকীকরণ করবেন কিভাবে যদি আপনি তথ্য সঠিক না দেন? তথ্যগুলোই তো বিকৃত তথ্য দেওয়া হচ্ছে, ভুল আমি তথ্য একটু দেওয়া হচ্ছে। থামাচ্ছি আপনাকে। আপনাদের লজিক্যাল আর্গুমেন্টটা ছিল যে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ তারা সঠিক তথ্যগুলো দেয়নি, সেইগুলোকে আপনি পয়েন্ট আউট করে করে ধরিয়ে দিয়েছেন বিচারপতিকে। মহামান্য বিচারপতি কি তাতে ইমপ্রেসড? আপনার কি মনে হলো? মনে হয়েছে, সে আমাদের তো সেটাই মনে হয়েছে যে তিনি তার যা যা কোয়ারিজ ছিল, ইভেন আমাদের কাছে সেই কোয়ারিজও রেখেছে। যেমন ধরুন আমরা যেমন বলি যে ইন অ্যাকর্ডেন্স উইথ রুলস তারা প্রকাশ করেনি, তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন না, 1-to-1 কমিউনিকেশনের মাধ্যমে প্রকাশ করেছে। তখন আমরা ওদের রেকর্ড থেকে দেখিয়ে দিয়েছি যে না, ইভেন 1-to-1 কমিউনিকেশনেও কিন্তু মার্কস প্রকাশ করা হয়নি। ইভেন কোনো পর্বেই 2018 সালে যে গোটা নিয়োগ প্রক্রিয়ায় কখনো মার্কস প্রকাশ করা হয়নি। তারা যে ভুল বলছে সেটা আমরা ডকুমেন্ট থেকে দেখিয়ে দিয়েছি। মুশকিল হচ্ছে আসলে স্কুল সার্ভিস কমিশন বা বোর্ড বা সরকার তারা সঠিক তথ্য দিচ্ছে না। আচ্ছা, বিকাশবাবুর সাবমিশনের কোনো পার্টিকুলার পয়েন্ট আপনার মনে হচ্ছে যে উল্লেখ করা দরকার? যেটা একদমই দেখুন, বিকাশবাবু তিনি এলাবোরেট সাবমিশন করেছেন, তিনি জাজমেন্ট দেখিয়েছেন, পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট বলেছেন। দেখুন প্রতিটি পয়েন্টই অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা প্রতিটি যতগুলো পয়েন্ট দিয়েছি। একটা জায়গায় বিকাশবাবু বলেছেন এরকম শুনলাম যে সেক্ষেত্রে যখন সেগ্রিগেশন মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন করতেই পারছে না বা করছে না ইচ্ছাকৃতভাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা নতুন করে পরীক্ষার ব্যবস্থা করুন, এই 22 লাখ ছেলেমেয়ে নতুন করে পরীক্ষা দিক এবং তাদের বয়সের বারটাকে তুলে দেওয়া হোক যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে। সিলেকশন প্রসেসে তাদের আবার বিকাশবাবু বলেছেন। দেখুন বিকাশবাবু সাবমিশন অত্যন্ত পরিষ্কার যে সিলেকশন প্রসেসে যারা পার্টিসিপেট করেছিল সেই পার্টিসিপেটিং ক্যান্ডিডেটদের মধ্যে এই সিলেকশন প্রসেসটা রাখা হোক। কি করবেন তারা আদালতে একসময় এটাও জানতে চান যে যদি ওএমআর শিট থেকে থাকে তাহলে কি সেখান থেকে সম্ভব নয়? আদালত কিন্তু এটা জানতে চান, বলে সেটা আদালত ঠিক করবে। আদালত যদি মনে করে আদালত অবশ্যই করতে পারে, কিন্তু সেই সিলেকশন প্রসেসটা মাস্ট বি এইটা রেস্ট্রিক্টেড থাকুক তাদের মধ্যে, যারা অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট তাদের মধ্যে, যারা এই পার্টিসিপেটিং ক্যান্ডিডেট তাদের মধ্যে, অন্য কোনো ক্যান্ডিডেটের মধ্যে। আইনজীবী রউফ রহিম কার হয়ে দাঁড়িয়েছিলেন? রিট পিটিশনারদের হয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। ও অত্যন্ত পার্টিকুলার একটা কথা বলেছেন যেভাবে এই 3টে আর্টিকেল 12 অথরিটি তারা যেভাবে যে রোল প্লে করেছে অন্ততপক্ষে তাদের 500 কোটি টাকা করে ফাইন করা হোক, যাতে একটা এক্সাম্পল সেট হয় ভারতবর্ষের বুকে যে এরকম করে এই একটা নিয়োগ প্রক্রিয়া এইভাবে চালানো যেতে পারে, এরপরে চালানো যাওয়া উচিত নয়। সেই জন্য 500 কোটি টাকা করে ফাইন করে তাদের কস্ট ইম্পোজ করে এরপরে এক্সাম্পল সেট করা হোক। এরপরে শুনানি দিন কবে হবে? আগামী 10 ফেব্রুয়ারি পরবর্তী। সেদিনকে কার কথা শোনা হবে? সেদিন এসএসসি বোর্ড
বা সরকার যারা আমাদের আজকে কি সিবিআই কিছু ছিল সাবমিশন করেছে? না, না, সিবিআই এর পক্ষ থেকে সাবমিশন করেননি। আজকে আমরা যারা রিট পিটিশনার ছিলাম তারাই সাবমিশন করেছি। সিবিআই কি এর আগের দিন সাবমিশন করে দিয়েছিল? না, সিবিআই এখন পর্যন্ত করেনি। তাহলে কি সিবিআই এর পরের দিন সুযোগ পরের পাবে? দিন হয়তো করবে, পরের দিন হয়তো করবে, পরের দিন হয়তো করবে। এবং 10 তারিখ পরবর্তী শুনানি দিন ধার্য রেখেছেন। প্রায় 2 ঘন্টা শুনানি হয়েছে আমি যা দেখলাম, তাই তো? একদম সম্পূর্ণ 2 ঘন্টা, সম্পূর্ণ 2 মানে ঘন্টা। এইখানেই কিন্তু আমি বলছি, আগে প্রধান বিচারপতি ছিলেন মাননীয় চন্দ্রচূড়, এখন বিচারপতি সঞ্জীব খান্না। একটা একটা মেজর ডিফারেন্স কিন্তু সুপ্রিম কোর্টে আমার নজরে আসছে, যে ফুল টাইম শুনানি হচ্ছে এবং সবার বক্তব্য শোনার স্কোপটা তারা দিচ্ছেন। একদম। অন্যান্য সময় কি হতো? আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, হ্যাঁ। আমি অত্যন্ত স্যাটিসফাইড যেভাবে আদালত শুনছেন, যেভাবে আদালত বিষয়টিকে দেখছেন। আমি নিজেও সাবমিশন করে আমি এটুকু বলতে পারি, আমি শেষ কথা আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো। যাই হোক না কেন, আমি জানি না কি হবে না হবে, সেটা তো কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার, আদালতের ব্যাপার, আইন কানুনের ব্যাপার, রুলসের ব্যাপার। আমি শুধু বলবো, যারা একদম যোগ্য, মানে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের চাকরিটা বাঁচুক। আর গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলে মেয়েগুলো 868 দিন বোধহয় অনশনে বসে রয়েছে, তাদের চাকরিটা বাঁচুক। যদি কোনো স্কোপ থাকে দেখবেন। দেখুন, নিশ্চিতভাবে আমরা চাই যে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। ইকুয়াল অপরচুনিটি সেটা দেওয়া হোক, সেটাই আমরা সব সময় চাই। আমি যতটুকু জানি আজও কলকাতায় সেটাই প্রতিষ্ঠিত হয়। আজও কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ছেলে মেয়েগুলো বসে রয়েছে। ওদিকে ধর্মতলায় যোগ্যরা করছে যে আমাদের চাকরিটা বাঁচুক। 6 বছর 8 বছর চাকরি করার পর একটা রাজ্য সরকারের জন্য, স্কুল সার্ভিস কমিশনের জন্য, নবান্নের জন্য, মধ্যশিক্ষা পর্ষদের বদমাইশি, শয়তানি, চুরি করে টাকা দিয়ে চাকরি বিক্রি করার জন্য আলটিমেটলি তারা পথে বসে রয়েছে। খুব দুর্ভাগ্যের। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, সঙ্গে থাকার জন্য, আপ টু ডেট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।